সালাম আলাইকুম পোলাপান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পরিণতি প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে প্রথমেই কমেন্টে সবাই জানিয়ে দাও ক্লাসটি শুরু হওয়ার আগে। এবং প্রথম পত্রের এমসিকিউ সলভের ক্লাসের পর আমরা কিন্তু অলরেডি চলে আসছি দ্বিতীয় পত্রের প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ সলভিং এ। ঠিক আছে, প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার যেটা, ওইটার কিন্তু অলরেডি ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। পরের চ্যাপ্টারে আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায়, পাকিস্তান থেকে বাংলাদেশ, অর্থাৎ 1947 সাল থেকে 1971 সালের বিভিন্ন রাজনৈতিক ব্যাপার, বিভিন্ন আইন, এগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা মূলত। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট আইন আছে, যেমন ভারত শাসন আইন, ভারত স্বাধীনতা আইন, তারপর লাহোর প্রস্তাব, মোহাম্মদ আলী জিন্নাহ টু নেশনস থিওরি, সবকিছু মিলিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। একটা ব্যাপার দেখো, তোমাদের আরেকটা বিষয়, ওকে, আমরা সবগুলো বিষয় ক্লাসের মাঝে ইনশাআল্লাহ আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের একদম প্রথম প্রশ্নটা, আমাদের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সবাই, বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তি কি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, 1947-এর পরে ধর্মের ভিত্তিতে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল এবং পূর্বাঞ্চল মিলে কি পাকিস্তান রাষ্ট্র তৈরি করা হয়েছিল। কিন্তু আমাদের এথনিসিটি কিন্তু আলাদা ছিল, আমাদের কালচার আলাদা ছিল, এবং এর মধ্যে বড় পার্থক্য ছিল কি? ভাষা, তাই না? 52 সালে কিন্তু এ নিয়ে ভাষা আন্দোলনও হয়েছে। আচ্ছা, এবং বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা, এটা মূলত শুরু হয় এখান থেকেই। এবং ধর্ম কিন্তু আমাদের ভিত্তি ছিল না, ইতিহাস ঐতিহ্য এখানে ভিত্তি না, রাজনৈতিক চেতনা ভিত্তি ছিল না ইনিশিয়ালি। দেখো, মূল ভিত্তি, এখানে মূল ভিত্তিটাই কিন্তু মেইন পয়েন্ট। মূল ভিত্তিটা আলটিমেটলি ছিল ভাষা। পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা উর্দু ছিল? আচ্ছা, আমরা জানি যে ভাষা আন্দোলনের সময় একটা মেইন বিষয় যেটা নিয়ে ক্ল্যাশ ছিল বা দ্বন্দ্ব ছিল, সেটা হইল ভাষা, তাই না? উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বানানোর কথা ছিল, কিন্তু এটা কত ইললজিক্যাল প্রস্তাব ছিল একটু চিন্তা করে দেখো। 3.27% মানুষের ভাষা কি ছিল? উর্দু ছিল। ঠিক আছে, টোটাল পাকিস্তানের শতকরা 3.27। এটা কিন্তু এমসিকিউ আসার মতো একটা খুব ভালো একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তো এটার চান্স কিন্তু অনেক বেশি। তারপরে দেখেন, লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়? দেখেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা মানে মূলত পাকিস্তান তৈরি হয়েছিল ভারতের কোন কোন অঞ্চল নিয়ে। আমি একটু আগে বলছি পূর্বাঞ্চল মানে আমাদের এলাকা, এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের দিকটা, ফ্রন্টিয়ার না আসলে, দেখো নর্থ ওয়েস্ট যে দিকটা ছিল ভারতের, ঠিক আছে, নর্থ ওয়েস্ট যে পোর্শনটা ছিল ওইখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল। এই দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। ওকে, আশা করি বুঝতে পারছেন, এইটা আমাদের অ্যান্সার। ভারতে মাত্র দুটি জাতি বাস করবে, এই দুটি জাতি, ঠিক আছে, এখান থেকে আসছে কি? দ্বিজাতি তত্ত্ব। এই থিওরিটা কার দেওয়া? এই থিওরিটা মোহাম্মদ আলী জিন্নাহর দেওয়া। ঠিক আছে, এই যে টু নেশনস থিওরি বা দ্বিজাতি তত্ত্ব নিয়ে যতগুলো মানে এমসিকিউ আছে, শুধু একটা মানুষের নামই ইনক্লুড হয়, সেটা কে বলেন তো? মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে দেখেন, পাকিস্তানের মোট কত শতাংশ লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে? এই কোশ্চেনটাও কিন্তু ওই যে উর্দু ভাষাভাষী কত পার্সেন্ট ছিল ওইটার মতো এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে 56%। অতঃপর দেখেন, পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর কোন শহরকে রাজধানী করা হয়েছিল? পাকিস্তান, একটা জিনিস মনে রাখবা, পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হলো কত সালে? 1947 সালে। এরপরে করাচি ছিল পাকিস্তানের রাজধানী, পরবর্তীতে কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়েছে। এখন কি বলেন তো? এখন ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে সর্বমোট কত বছর উপনিবেশিক শাসন পরিচালনা করে? ব্রিটিশরা প্রায় 200 বছর, এই ব্যাপারটা মনে রাখবেন, প্রায় 200 বছর শাসন করেছিল। কারা? কোম্পানি এবং ব্রিটিশ শাসন মিলে, রানী শাসন মিলে। ঠিক আছে, কত সালে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়? আমরা জানি যে ভারত এবং পাকিস্তান দুইটারই জন্ম হয়েছিল কত সালে? 47 সালে, জাস্ট একদিন আগ পিছে, 14 আগস্ট এবং 15 আগস্ট। পাকিস্তান বাঙালিদেরকে কত বছর শাসন করেছিল? পাকিস্তানের শাসন ছিল, ছোটবেলা থেকে আমরা পড়তেছি তাই না, শাসন ও শোষণ করেছিল দীর্ঘ 24 বছর, 47 থেকে 1971।
পাকিস্তান আমলে বর্তমান বাংলাদেশের নাম কি ছিল? বর্তমান বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। বাংলাদেশের মুক্তি সংগ্রাম কয় মাস ছিল? আমরা জানি দীর্ঘ 9 মাস। রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছিলাম আমাদের এই স্বাধীনতা। 1971 সালে কত তারিখে বাংলাদেশের জন্ম হয়? বিজয় দিবসের তারিখ কত? একবার ছোটবেলার পড়া, 16ই ডিসেম্বর দিন আমাদের স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি ধরনের সংগ্রাম ছিল? এটা কি সামরিক সংগ্রাম ছিল, অহিংস সংগ্রাম ছিল, প্রতিহিংসামূলক সংগ্রাম ছিল, নাকি সশস্ত্র সংগ্রাম ছিল? শুধু সামরিক কিন্তু এটা ছিল না, এটা অহিংসও ছিল না, ঠিক আছে? তারপরে এটা প্রতিহিংসামূলক বা রিভেঞ্জফুল ছিল না, এটা আমাদের নিজেদের স্বাধীনতার আন্দোলন ছিল, এটা ছিল, এবং এটা সশস্ত্র ছিল, ঠিক আছে? এটা কি জাস্ট পলিটিক্যাল মুভমেন্ট ছিল না, এটা কিন্তু কি সশস্ত্র সংগ্রাম ছিল। ওকে, এবং সর্বস্তরের মানুষ এখানে যুদ্ধ করেছিল, শুধু সামরিক বাহিনীর সামরিক সংগ্রাম এটা ছিল না। কোন আইনের ভিত্তিতে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়? ভারত স্বাধীনতা আইন 1947, এইটার ভিত্তিতে স্বাধীন পাকিস্তান এবং স্বাধীন ভারতের জন্ম হয়েছিল। 1947 সালে কোন আইন অনুযায়ী পাকিস্তানের সংসদীয় গণতান্ত্রিক, দেখেন 47 সালের কথা মেনশন করছেন, আমি কিন্তু বলছি 47 সালের মেইন আইনটাই ছিল কি, তো আপনাদের বই অনুযায়ী ভারত স্বাধীনতা আইন। ওকে, ভারত শাসন আইন কিন্তু আগের। ভারত শাসন আইন কোনটা? 1909 এবং 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা আমরা বলি, তাই না? ভারত শাসন আইন ওইটা। ওকে, আর 47 সালে হয়েছিল ভারত স্বাধীনতা আইন। ওকে, চলো একটু রেস্ট করি। তোমাদের প্রথম পত্র পরীক্ষায় মোটামুটি কেমন কমন আসছে এটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ঢাবি খ প্রস্তুতি জানিয়ে দিতে চাচ্ছ, ঢাবি খ প্রস্তুতিতে কিন্তু তোমাদের সাথে আছি আমি আর তোমাদের আকাশ ভাই, অন্বেষণ পরিবার, এবং এটা কিন্তু তোমাদের জন্য একটা খুবই লুক্রেটিভ অফার হতে যাচ্ছে, আমরা সামনে দেখবো। যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের পেজে নক দিবে। 1947 সালে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান কি নামে পরিচিত ছিলেন? 1947 সালে পাকিস্তান যখন হলো তখন পাকিস্তানের হেড অফ দ্য স্টেট বা হেড মানে স্টেটের যে প্রধান তাকে বলা হতো গভর্নর জেনারেল, ঠিক আছে? গভর্নর জেনারেল বলা হতো। বাঙালিদের 1971 সালের সংগ্রাম কি নামে পরিচিত ছিল? খুবই ইজি কোয়েশ্চেন, বেশি ইজি। মুক্তিযুদ্ধ, তাই না? এটা বিশ্বযুদ্ধ না, হিন্দু মুসলিম দাঙ্গা না, এবং ভারত পাকিস্তান যুদ্ধও না। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের অপর নাম কি ছিল? পূর্ব পাকিস্তানকে অনেকেই এই টার্ম দিয়ে কয়েন করতো, সেটা হলো কি বলে? পূর্ব বাংলা, ঠিক আছে? পূর্ব বাংলাও কিন্তু বলা হইতো। ভারত শাসন আইন অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী কি ধরনের ক্ষমতার অধিকারী ছিলেন? ভারত শাসন আইন অনুযায়ী মূলত প্রধানমন্ত্রী প্রকৃত ক্ষমতার অধিকারী ছিলেন, মানে মেইন পাওয়ার ছিল প্রধানমন্ত্রী, এবং মন্ত্রিসভার সবাই তার উপর কি ডিপেন্ড করতো, অফিস হোল্ড করতো কে? প্রধানমন্ত্রী। তারপরে দেখেন ভারত শাসন আইন অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী সভাকে কার অনুগত থাকার কথা ছিল? ওই যে বললাম মন্ত্রিসভা কার অনুগত থাকবে? প্রধানমন্ত্রীর অনুগত থাকবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছি সবাই। পাকিস্তানের স্বাধীনতা লাভের পর কাদের যৌথ দায়িত্বশীলতা বলতে কিছুই ছিল না? যৌথ দায়িত্বশীলতা বলতে কিছুই ছিল না হইলো, দেখো অন্য অপশনগুলো একটাও রিলেভেন্ট না। সাধারণ জনগণ, আমলা, সামরিক বাহিনী, এখানে কি মন্ত্রিসভার কথা মূলত বলা হয়েছে। মন্ত্রিসভার সদস্যবর্গের যৌথ দায়িত্বশীলতা বলতে কিছুই ছিল না। নিশ্চয়ই আপনারা সবাই এই সম্পর্কে জানেন। পাকিস্তান স্বাধীনতা লাভের পর কোন বিষয়টি পাকিস্তানের রাজনীতিকে উত্তাল করে তোলে? রাষ্ট্রভাষা নির্ধারণ। দেখো 47 সালে দেশ স্বাধীন হলো, এর কিন্তু 5 বছরের মাথায় রাষ্ট্রভাষা নির্ধারণ করাটা খুবই কঠিন হয়ে পড়েছিল, কারণ এই যে পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের লাইফস্টাইল, এথনিসিটি, কালচার, ভাষা সব ডিফারেন্ট ছিল। তাহলে তুমি এখন কিভাবে তাদেরকে একটা ইউনিফাইড একটা অবস্থায় আনতে পারবা পলিটিক্যালি বা একদম রাষ্ট্রগত দিক থেকে? এটা কিন্তু খুব কঠিন হয়ে গিয়েছিল। প্রথম ঝামেলাটাই লাগে রাষ্ট্রভাষা নিয়ে। পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক প্রভাব কাদের দখলে ছিল? পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনিক স্বভাব দখলে ছিল পশ্চিম পাকিস্তানিদের, ঠিক আছে? কেননা মেইন লিডাররা ছিলেন কি পশ্চিম পাকিস্তানি। মুসলিম লীগ যখন অ্যাডভোকেট করেছিল পাকিস্তানে, তাই না? তারা কিন্তু মেইন লিডার ছিল পশ্চিম পাকিস্তানিরা। কিন্তু পাকিস্তান হওয়ার পর, জিন্নার মৃত্যুর পর আলটিমেটলি কিন্তু পাকিস্তান সফল হয় না। মুসলিম লীগ কিন্তু কি একটা করাপশনে জড়িত হয়ে যায়, ঠিক আছে? সো এই সম্পর্কে আমরা পরবর্তীতে অবশ্যই জানবো। আলটিমেটলি যে পাকিস্তানের যে ড্রিমটা ছিল মুসলিমদের জন্য একটা স্বর্গরাজ্য তৈরি করা,
সেটা কিন্তু পাকিস্তান কখনোই পারছিল না। সো পাকিস্তানের তৈরি হওয়াটা এবং পাকিস্তানের হিস্ট্রি কিন্তু অনেক একটা ডিপ্রেসিং হিস্ট্রি, এবং একটা দেখা যায় যে একটা শক্তিশালী আর্মির রাইজের হিস্ট্রি, তাই না? পাকিস্তান আর্মি সবসময় ডমিনেট করছে পাকিস্তানকে, ইতিহাস দেখলে তুমি এটাই বুঝবে। পাকিস্তানিদের কোন অপকৌশলের কারণে 1958 সালের তৎকালীন পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়? 58 সাল একটা পাকিস্তানের ইতিহাসের অন্যতম চ্যাপ্টার, সেটা হইলো কি, এটা কেন ফেমাস বলতো? এটা আইয়ুব খানের মার্শাল লর জন্য একটা ফেমাস সাল পাকিস্তানের ইতিহাসের। এবং মার্শাল ল বলতে আমরা কি বুঝি? মার্শাল ল বলতে বুঝি সামরিক শাসন জারি। পাকিস্তানের কারা সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হতে থাকে? পাকিস্তানে মূলত দেখা যায় যে পশ্চিম পাকিস্তানে যে পাকিস্তানিরা যেহেতু ডমিনেট করছিল, পূর্ব পাকিস্তানের বাঙালিরা, পূর্ব পাকিস্তানের মানুষ মানে কি বাঙালি, ঠিক আছে, বাঙালিরা প্রবলেম ফেস করতে থাকে। পূর্ব বাংলায় কাদের ন্যায্য অধিকারের দাবি আন্দোলন চলছিল? পূর্ব বাংলায় মূলত বাঙালিদের ন্যায্য অধিকারের দাবি চলছিল। ওকে, এটা দাগিয়ে ফেলি চলো। ওকে, নেক্সট কোশ্চেন দেখেন, পূর্ব বাংলার বাঙালিরা কোন বুথ থেকে স্বাধীনতা আন্দোলনের দিকে অগ্রসর হয়? ইউজুয়ালি স্বাধিকার বুথ থেকে তারা কি স্বাধীনতা আন্দোলনের দিকে অগ্রসর হয়। লাহোর প্রস্তাবের মধ্যে নিহিত ছিল মানে লুপ্ত ছিল বা লুকিয়ে ছিল বা ইনসাইডে ছিল লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা বীজ। অবশ্যই লাহোর প্রস্তাবের মাধ্যমে কি পাকিস্তান তৈরি হয়েছে? পাকিস্তান তৈরি না হলে বাংলাদেশ কখনোই তৈরি হতো না, শিওর থাকো। উই উড হ্যাভ বিন আ পার্ট অফ ইন্ডিয়া। এখন আমাদের সেই ইন্ডিয়াতে বিশেষ করে যারা মুসলিম আছি তারা কি পরিমাণ কষ্টে, কি পরিমাণে মানে অত্যাচারে থাকতে হইতো দেখো। ধর্মীয়গত দিক থেকেও একটু চিন্তা করো যে আসলে ইন্ডিয়ায় কিন্তু মুসলিমরা ভালো নাই। তোমরা যদি ইন্ডিয়ার রিয়েল সিনারিও জেনে থাকো, ইন্ডিয়া কিন্তু অনেক লিবারেল কান্ট্রি না, ঠিক আছে, ইন্ডিয়ায় ধর্ম নিয়ে অনেক কনজারভেটিভ। দেখো, জনগণের সাম্য ও স্বাধীনতার বীজ, তারপরে হ্যাঁ সাম্য স্বাধীনতার বীজ তো অবশ্যই, কারণ একটা ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি করছিল এবং আলটিমেটলি ওই কারণেই তো বাংলাদেশ হয়েছিল, তাই না? গণতন্ত্র ও এক জাতিসত্তার বীজ। আচ্ছা, এটা একটু খেয়াল করেন, এক জাতিসত্তার কিন্তু বীজ এটা দেয় নাই, তাই না? এখানে একটা ক্রস। সো আপনি বুঝতে পারতেছেন এখানে অ্যান্সার হবে কি 1 ও 2, কারণ এই লাহোর প্রস্তাবটা ছিলই কি জিন্নার দ্বিজাতিসত্তা বা টু নেশনস থিওরির উপর, তাই না? সো এটা কিন্তু 1 ও 2 কারেক্ট অ্যান্সার। তারপরে দেখেন, বাঙালি জাতীয়তাবাদ হলো একটি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, সঠিক, একটি ইতিহাস ও সংস্কৃতি ভিত্তিক। বাংলাদেশের কিন্তু ইতিহাস ও সংস্কৃতি একটা বড় আলাদা পাকিস্তানিদের থেকে। তারপরে একটি অসাম্প্রদায়িক চেতনা, অবশ্যই একটা অসাম্প্রদায়িক চেতনা, এখানে সবগুলোই কারেক্ট অ্যান্সার। ওকে, কারণ দেখো এইটা কেন হবে, অনেকে বলতে পারে এটা হবে না, বাট বাঙালি সংস্কৃতি তো অবশ্যই ডিফারেন্ট, তাই না? পাকিস্তান, পূর্ব পাকিস্তানের যে মানুষজন তাদের থেকে কিন্তু আমাদের সংস্কৃতি অবশ্যই অনেক ডিফারেন্ট। আওয়ামী মুসলিম লীগের গঠনের উদ্দেশ্য কি ছিল? আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতা অর্জন, প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জন, শক্তিশালী বিরোধী দল গঠন। ইয়েস, যখন আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় তার ইনিশিয়াল উদ্দেশ্য এটাই ছিল শক্তিশালী একটা বিরোধী দল গঠন করা। ওকে, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার জার্নি, মানে আমাদের এই দ্বিতীয় চ্যাপ্টার কিন্তু শেষ হচ্ছে। হোপফুলি দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে। ভালো মতো পরীক্ষা দাও, ভালো মতো পড়াশোনা করো, যেহেতু 2 দিন সময় পেয়েছো, আজকে সন্ধ্যা থেকে পড়াশোনা করো, দুপুরে একটু রেস্ট নিয়ে তোমরা সন্ধ্যা থেকে কিন্তু অবশ্যই পড়াশোনা করতে ভুলবে না। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।